আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে একজন বিশ্ববিখ্যাত কসাইয়ের গল্প বলবো, যাকে বলা হয় বেইজিংয়ের কসাই। পশ্চিমা দুনিয়ায় ইউরোপ এবং আমেরিকা, সেই যে চীনের তিয়ান আনমেন স্কয়ার বেইজিংয়ের, সেখানে যে নির্মম হত্যাকাণ্ড চলেছিল, হাজার হাজার ছাত্রদের উপর যেভাবে চীনের সরকার ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল, কত হাজার মরেছে, কত হাজার আহত হয়েছে, কত হাজার পঙ্গু হয়েছে, বা কত লাখ মানুষ মরে গেছে, এই ইতিহাস পৃথিবী জানতে পারেনি। বেশি দিন আগের ঘটনা নয়। এই ঘটনার যিনি নায়ক, তার নাম দেং জিয়াওপিং, যিনি কোনো রাষ্ট্রীয় পদ পদবিতে ছিলেন না। তাকে বলা হতো চীনের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা। তিনি না ছিলেন প্রেসিডেন্ট, না ছিলেন কোনো কিছু, কিন্তু পুরো চীন তার কথায় চলত। তো সেই যে চীনের নেতা, যিনি সাবেক নেতা, যিনি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন মাও, কিন্তু দেং জিয়াওপিং কোনো পদ পদবিতে ছিলেন না, তিনি প্রধান উপদেষ্টার রূপে ছিলেন। কিন্তু পুরো রাষ্ট্র, পুরো শাসন ব্যবস্থা তিনি যেভাবে চালিয়েছেন, মোটামুটি ২-৪-৫০০ বছরে পৃথিবীর এত বড় সাম্রাজ্যে এত পাওয়ারফুল কোনো শাসক আসেনি। তো চীনের সেই যে তিয়ান আনমেন স্কয়ারের যে নির্মম হত্যাকাণ্ড, এই জন্য তাকে বলা হয় বেইজিংয়ের কসাই। যেমন নরেন্দ্র মোদীকে বলা হয় গুজরাটের কসাই, তদ্রূপ বেইজিংয়ের কসাই দেং জিয়াওপিং। এরকম একজন কসাইয়ের কাছ থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করার আছে, সেই বিষয়গুলো নিয়ে বলবো। একই সঙ্গে এই প্রসঙ্গ বলতে গেলে আর একজন লোকের নাম চলে আসে। তিনি হলেন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা, ফাউন্ডিং ফাদার বা ফাদার অব দ্য নেশন, মিস্টার লি কুয়ান। এই দুজনের কাহিনী এই মুহূর্তে আমাদের জন্য, বিশেষ করে জনাব তারেক রহমান, তার সঙ্গী সাথী যারা রয়েছেন, তাদেরকে পড়তে হবে, জানতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, এবং এই দুজন মহামানবের জীবনের যে সংকটগুলো ছিল, রাজনীতির যে সংকটগুলো ছিল, তারা যেভাবে এটা মোকাবেলা করেছেন, সেই জিনিসগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে যতটা সম্ভব সেই কাজ তারেক রহমান সাহেবকে করতে হবে। আর যদি সেটা তারেক রহমান সাহেব না করতে পারেন, আমরা হারিয়ে যাব, আমরা সবাই বিপদে পড়ব, বিপত্তিতে পড়ব। আপনি আমি কেউ রক্ষা পাবো না। সামনে যে জুন মাস আসছে, জুলাই এবং আগস্ট, এই ৩টি মাসে সরকারের এমন কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, এমন কতগুলো দৃঢ়তা দেখাতে হবে, যে দৃঢ়তা লি কুয়ান দেখিয়েছেন, যে দৃঢ়তা দেং জিয়াওপিং দেখিয়েছেন। আমাদের এখন যে সমস্যাগুলো রয়েছে, সেই সেম সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত মুখে ঘুমটা দিয়ে যেভাবে আছি, এবং যেভাবে আমরা নিজেদেরকে ওভার রেটিং করছি, এবং যেভাবে আমরা একেবারে নাকে তেল দিয়ে ঘুমানোর চেষ্টা করছি, এবং যেভাবে আমরা ভয় পাচ্ছি, পুরো জাতি আমেরিকাকে ভয় পাচ্ছি, পুরো জাতি দিল্লিকে ভয় পাচ্ছি, শেখ হাসিনাকে ভয় পাচ্ছি, এত ভয় নিয়ে আসলে একটা জাতি এগোতে পারে না, কোনো অবস্থাতে এগোতে পারে না। এখানে আসলে দৃঢ়তা লাগবে, সাহস লাগবে। তো প্রথমে দেং জিয়াওপিং এর কথা বলি। এই মানুষটিকে বলা হয় এই শতাব্দীর সবচেয়ে লৌহ মানব, এই শতাব্দীর সবচেয়ে সফলতম মানুষ, এবং এই শতাব্দীর এমন একজন মানুষ যিনি কিনা সারা পৃথিবীর সর্বকালের সেরা, একটা জাতির যে কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দেওয়ার যে কারিগর, সেই কারিগর হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ঠিক সেম কাজটি দেং জিয়াওপিং যখন করেছিলেন, তখন সেম কাজটি সিঙ্গাপুরের জন্য করেছিলেন লি কুয়ান। যেহেতু সিঙ্গাপুর ছোট্ট একটা রাষ্ট্র, একেবারে একটা নগর রাষ্ট্র, ঢাকা শহরের চেয়েতেও ছোট, তো কাজেই তারটি উদাহরণ হলো একটা মডেল হিসেবে একটা নগর রাষ্ট্রের জন্য ওকে আছে। এটা ভানুয়াতু কিংবা এটা ধরুন মোনাকো, এরকম যে সকল নগর রাষ্ট্র রয়েছে, বা সাইপ্রাসের মতো রাষ্ট্র, বা ধরেন হাওয়াই, হনলুলু, এরকম যে সকল নগরকেন্দ্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে বা প্রদেশগুলো রয়েছে, সেখানে এটা প্রযোজ্য হতে পারে। কিন্তু অ্যাজ এ হোল বাংলাদেশ, ভারত, আমেরিকা,
কিংবা অন্য যে সকল বড় দেশ রয়েছে যাদের আয়তন 1,00,000 বর্গ কিলোমিটারের উপরে, সেখানে তাদের জন্য দেং জিয়াওপিং এই নামটি যাকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চীনা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং জেনারেল মাও বা চেয়ারম্যান মাও সেতুং তার খুব ঘনিষ্ঠজন ছিলেন। কিন্তু তার যে সমস্যাটা ছিল, তিনি সবসময় ভিন্ন মত পোষণ করতেন। উচ্চতা ছিল মাত্র 5 ফুট, সবসময় ভিন্ন মত পোষণ করতেন এবং বাড়াও হাতে ছাই দিতেন। ধরুন চীনা পলিট ব্যুরোর একটা মিটিং হচ্ছে, কমিউনিস্ট পার্টির একটা মিটিং হচ্ছে, সবাই মাথা ঝুলাচ্ছে, জিহুজুর করছে। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, এমন একটা কথা বললেন যে 3-4 ঘন্টা 5 ঘন্টা বা 1 সপ্তাহ ধরে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করে একেবারে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে এটাই আসলে হওয়া উচিত। ঠিক সেই সময় তিনি এমন একটা কথা বললেন, প্রস্তাব দিলেন, তার এই পুরো কমিউনিস্ট পার্টির যে প্ল্যান প্রোগ্রাম এগুলো সব উলটপালট হয়ে গেল। এত যুক্তি, ক্ষুরধার যুক্তি, এত চিন্তার যে যাকে বলা হয় ভিন্নতা এবং এত নতুনত্ব, ওটাকে অস্বীকার করার মতো সেই কমিউনিস্ট পার্টির যে গ্রেট হলের যে বিখ্যাত মিটিংগুলো হতো, কেউ সেটা অস্বীকার করতে পারত না। তো এটা বেশ কিছুদিন মানুষ উপভোগ করলো, চেয়ারম্যান মাও তিনি উপভোগ করলেন। পরবর্তীতে দেখা গেল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে দেং জিয়াওপিংকে তিনি জিজ্ঞাসা করতেন সবার সামনে, আচ্ছা সবাই তো এটা বলছে, তুমি কি বলো? তো দেং যেটা বললেন সঙ্গে সঙ্গে দেখা গেল যে ভিন্ন মত সেইখানে প্রতিষ্ঠিত হয়ে গেল, অন্যের সকল যে পরিশ্রম মুহূর্তের মধ্যে জিরো হয়ে গেল। এখন দেং জিয়াওপিং এর ওরকম বললাম তো 5 ফিট উচ্চতা, মিলিটারি কমান্ডার নন, শুধুমাত্র বুদ্ধি। এই বুদ্ধির যন্ত্রণায় হাজার হাজার মানুষ যারা ক্ষমতালোভী, যারা মানে মাও সেতুংকে ব্যবহার করে একটা ক্ষমতার বলয় গড়ে তুলছে, কিন্তু এদের সিদ্ধান্তে যাকে বলা হয় চীনের কোনো উন্নতি হচ্ছে না। চীন একটা বিপ্লব করেছে, সফল বিপ্লব করেছে, কিন্তু সেই বিপ্লবকে মোকাবেলা করার জন্য অন্ততপক্ষে 10 থেকে 12 কোটি মানুষকে মেরে ফেলতে হয়েছে, আর সমপরিমাণ মানুষ দুর্ভিক্ষ অনাহারে মারা গেছে এই একটা আজকের এই চীনের এই পর্যায়ে আসার জন্য। তো ওই অবস্থাতে যখন দেং জিয়াওপিং এই জিনিসগুলো দেখলেন যে না, এর মধ্যে মানুষ বিলাসিতা করছে, এর মধ্যে কমিউনিজম প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ টাকা লুট করছে, বিদেশে পাচার করছে, সব মিলিয়ে একটা এলোমেলো অবস্থা, তখন তার বিবেকের তাড়নায় তিনি সত্য বলতেন। এই সত্য মাও সেতুং প্রথমে সহ্য করতে পারতেন, কিন্তু পরবর্তীতে তিনি আর সহ্য করতে পারলেন না। যাই হোক, অনেক শত্রু হয়ে গেল এবং একটা সময় তাকে প্রাণে বাঁচানোটাই দায় হয়ে গেল। চেয়ারম্যান মাও সেতুং বুঝলেন যে এই তার এই বিশ্বস্ত মেধাবী যে মানুষটি, এই মানুষটিকে তিনি আর ধারণ করতে পারছেন না, ফলে তিনি তাকে এক্সাইলে নির্বাসনে পাঠালেন যেন তিনি প্রাণে বেঁচে যায়, এবং সেখানে তিনি নীরবে থাকলেন বহু বছর। চেয়ারম্যান মাও যখন মারা গেলেন, ঠিক সেই সময়টিতে তিনি দেং জিয়াওপিংকে তার পরবর্তী উত্তরসূরি করলেন এবং মৃত্যুর কিছুদিন আগে তাকে আবার এক্সাইল থেকে ফিরিয়ে আনলেন। এই তিনি নেতৃত্বের কাছাকাছি এলেন। তো যাই হোক, এরপর থেকে তো ইতিহাস। তিনি যেদিন থেকে ক্ষমতায় আসলেন, তিনি প্রথম বললেন যে আমি কোনো পদ পদবিতে থাকবো না, সবাই তোমরা ক্ষমতা ভোগ করবে, ক্ষমতা পরিচালনা করবে এবং আমার কাছে জবাবদিহি করবে, আর আমার যে সকল সিদ্ধান্ত আমি একা থাকবো, তোমাদের সমস্ত মানে যদি আমি ফর্মাল যে মিটিং এখানে যদি ব্যস্ত থাকি, তাহলে দেশ জাতি নিয়ে আমি কোনো চিন্তা করতে পারবো না। আমি শুধুমাত্র একা একা থেকে তোমাদের কর্মকাণ্ড দেখব, দেখার পরে তোমাদের ভুল ভ্রান্তিগুলো শুধরানোর চেষ্টা করব, তোমাদেরকে শাস্তি দেব, আর যে নিত্য নতুন যে চিন্তা, সেই নিত্য নতুন চিন্তা তোমাদের উপর আরোপিত করব। এটাই উনি সিদ্ধান্ত দিলেন এবং সেই সিদ্ধান্ত থেকে তিনি একেবারে আবার সে একাকী হয়ে গেলেন। তিনি যখন প্রয়োজন মনে করতেন মালয়েশিয়া সফর করতেন, প্রয়োজন মনে করতেন সিঙ্গাপুর সফর করতেন, অন্যান্য দেশে যেতেন, এর বাইরে কোনো কিছু করতেন না। তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম ইউরোপের, এবং এটা তার একমাত্র সাক্ষাৎকার। আমেরিকার 60 মিনিট একটা অনুষ্ঠান হতো,
তো সেখানে তাকে প্রশ্ন করা হলো যে, "আপনি সর্বেসর্বা, কিন্তু আপনি কোনো পদপদবীতে নেই। সমস্ত ক্ষমতা আপনার হাতে। কিন্তু আপনি জনসম্মুখে আসছেন না। কারণটা কি?" তিনি বললেন যে, "আমি আসলে একক ব্যক্তিত্ব, চেয়ারম্যান মাওয়ের মতো একক ব্যক্তিত্ব হয়ে সমস্ত রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নিতে চাচ্ছি না। আমি এরকম একটা শাসন ব্যবস্থা গড়ে তুলেছি যেটাকে বলা হয় কালেকটিভ এফোর্ট। এখানে সবাই কাজ করছে এবং যারা কাজ করছে তারা ক্রেডিট নেবে, ধন্যবাদ পাবে এবং একই সঙ্গে তাদের ভুল ভ্রান্তির জন্য তারা শাস্তি হবে। তো আমি যদি সামনে চলে আসি তাহলে এই পুরো যে কালেকটিভ যে এফোর্টটি এটি এককেন্দ্রিক হয়ে যাবে। সবাই আমার উপর দায়িত্ব চাপাবে, সবাই আমার প্রশংসা করবে এবং সবাই আমাকে গালাগাল করবে। তো প্রশংসা যখন আমাকে করবে তখন আর আমি এই আজকের এই অবস্থা থাকবো না। প্রশংসা পেলে মানুষ কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। সে নিজেকে অনেক বড় মনে করে। আবার যখন কোনো মানুষকে নির্দয়ভাবে তাকে গালাগাল করা হয় তখন আর তার মধ্যে সেই শক্তি থাকে না, রেজিস্ট্যান্স পাওয়ার থাকে না, কাজ করার উৎসাহ থাকে না। এই জন্য আমি নিজেকে আড়াল রেখে সেই সেম কাজগুলো করি। বোঝার চেষ্টা করুন কত বড় তার যে শক্তি। দ্বিতীয়ত লি কুয়ান তার একটা সাক্ষাৎকারে বলেছেন যে, "আমি তার কাছ থেকে ২ থেকে ৩ বার তার সঙ্গে বৈঠক করেছি, সিঙ্গাপুরে করেছি এবং বেইজিংয়ে করেছি। আমার দেখা মতে সারা পৃথিবীতে যে শ্রেষ্ঠ মানুষগুলো রয়েছে তার মধ্যে ১ নম্বর হলো দেং জিয়াওপিং। তিনি শুনতেন খুব বেশি, কথা বলতেন খুব অল্প, আর যে সিদ্ধান্তগুলো দিতেন ভেবেচিন্তে সিদ্ধান্ত দিতেন এবং তার প্রতিটি সিদ্ধান্ত 100% সেটা বাস্তবায়িত হতে হতো এবং সেটা তিনি অ্যাসিওর করতেন। শতভাগ নিশ্চিত না হয়ে তিনি কোনো সিদ্ধান্ত দিতেন না এবং সিদ্ধান্ত যেগুলো দিতেন সেগুলো শতভাগ বাস্তবায়িত হতো। এবং কোনো রকম উপস্থিত বুদ্ধি বা যাকে বলা হয় কোনো রকম যাকে বলা হয় আবেগপ্রবণ হয়ে তিনি কথা বলতেন না, যেটা না জানতেন চুপ থাকতেন। উদাহরণ হিসেবে তিনি যেটা বললেন যে তিনি সিঙ্গাপুরে এলেন, আমার সঙ্গে দেখা করতে এলেন। তখন চীনের সঙ্গে সিঙ্গাপুরের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর কারণ হলো সিঙ্গাপুর তখন আমেরিকা এবং ইউরোপকে মানে কন্টিনিউয়াস অ্যাক্সেস দিয়ে দিয়েছে সিঙ্গাপুরে আনকন্ডিশনাল ইনভেস্ট করার জন্য। তো এটা দেং পছন্দ করছিল না। তিনি বারবার বলছিলেন যে, "দেখো তুমি এই কাজ কেন করছো? আমরা তোমার নিকটতম প্রতিবেশী। আমাদের সাথে ঝগড়াঝাটি করে তুমি পারবা না। তো আমেরিকা তোমাকে রক্ষা করার জন্য এখানে আসবে না। কিন্তু চীন যদি তোমার পথে বাধা দেয় তাহলে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না।" এভাবে তিনি কথা বলছিলেন। আর অন্য যে নেতা তিনি দেখলেন যে এত বড়, এত বিশাল, তার সাথে কথা না বলাটাই বুদ্ধিমানের কাজ। তো তিনি সেগুলো শুধু শুনছিলেন এবং তারকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন যে আসলে তার আর কি বক্তব্য আছে। তো তার কথা শেষ হওয়ার পরে তিনি বললেন যে, "আপনাকে একটি কথা বলি, এটা ৬০-এর দশকের কথা না, এটা মানে এটা হলো জাস্ট ৮০-র দশকের কথা, ৮০-র দশকের কথা।" তো বললেন যে, দেখেন আপনাদের তো চীনা কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট যে একটা রুল আছে সেই রুলের একটা প্রধান বিষয়বস্তু হলো যে অন্য দেশের ইন্টারনাল ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করেন না। হ্যাঁ, ঠিকই আছে, তুমি যেটা বলেছো ঠিকই আছে। তো বললো যে, "তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে মালয়েশিয়াতে যে কমিউনিস্ট পার্টি আছে সেই কমিউনিস্ট পার্টিকে চীন সরকার অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে আমার সরকারকে হটিয়ে এখানে একটা কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য। এই কাজটা কেন হচ্ছে? আমি আপনার সঙ্গে কীভাবে বিশ্বস্ততার সঙ্গে আচরণ করব এবং বন্ধুত্ব করব, কীভাবে নির্ভর করব, এই জিনিসটা আপনি একটু আমাকে বলেন। জাস্ট ওয়ান কোয়েশ্চেন।" তো ওই যে দেং জিয়াওপিং তার যে লি কুয়ানের সঙ্গে যে বৈঠক হবে এর একটা প্রস্তুতি ছিল, কথাগুলো শেখানো ছিল এবং তিনি যে কথাগুলো বলতেন তো সেই কথাগুলো আলটিমেটলি একই কথা তিনি সবার সঙ্গে বলতেন, এর বাইরে যেত না, শিখিয়ে দেওয়া হতো একই কথা। তো এই একই কথার বাইরে যখন ভিন্ন একটা কথা যেটার ভিন্ন প্রশ্ন উত্তর দিতে হবে তিনি আটকে গেলেন।
তখন তিনি বললেন যে, দেখো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি যে বিষয়টা আমার কাছে জানতে চেয়েছো, এই বিষয়ে আমি আসলে কিছুই জানি না। আমাকে জেনে তারপর একটা সিদ্ধান্ত নিতে হবে, তারপর তোমার সাথে কথা বলতে হবে। কিন্তু সেটার জন্য হয়তো কিছু সময় নিবে। আ তুমি বেজিং আমার সঙ্গে দেখা করতে আসো। তোমার সঙ্গে আমার খুব পছন্দ হয়েছে। দেং জিয়াওপিং বললেন। তো উনি বললেন যে, আসলে আমি এখন চীনের তো খুব অভাব। এই অবস্থায় আসলে আমি বেজিংয়ে যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে তোমাদের দেশ ইউরোপ, আমেরিকা না হলে একটা উন্নত হোক। তখন আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। তো দেং জিয়াওপিং বললেন যে, দেখো, এটা সময় নেবে। অনেক সময় নেবে। অন্ততপক্ষে ২০ বছর। সেই ২০ বছর আমি বাঁচব কিনা আমি জানি না। কিন্তু তোমাকে আমার পছন্দ, তুমি আগেই আসো। কাম অন। ফরমাল এই সমস্ত বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্কটা করা যাক। বুঝার চেষ্টা করেন নেতা কাকে বলে। দ্য বুসার অফ দ্য বেইজিং। এবং এটা লি কুয়ানের বক্তব্য। তিনি এটা পাবলিক স্পেসে এই কথাগুলো স্পিচ দিতে গিয়ে এই কথাগুলো বলেছেন। তো যাই হোক, বলে ঠিক আছে, আসবো। আপনি যখন আমাকে দাওয়াত দিবেন তখন আমি আসবো। এরপরে 18 মাস চলে গেছে, মানে 1.5 বছর চলে গেছে, কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে দেং জিয়াওপিংয়ের পক্ষ থেকে একটা চিঠি আসলো। বলল যে, ওই 18 মাস আগে তোমার সঙ্গে আমার যে আলাপ আলোচনা হয়েছিল, আমি সেটা খোঁজ নিয়েছি। তুমি যে অভিযোগ করেছ সেটা সত্য। আর সেই বিষয়টি বন্ধ করার জন্য আমি ব্যবস্থা নিয়েছি এবং এখন মালয়েশিয়া থেকে কমিউনিস্ট পার্টির কেউ আর তোমাকে ডিস্টার্ব করবে না এবং তাদেরকে রেজিম চেঞ্জ করার জন্য কোনো অর্থ, বিত্ত কোনো কিছু দেওয়া হবে না। কাজেই এখন তোমার আমার মধ্যে একটা বন্ধুত্ব হতে পারে, সুন্দর বন্ধুত্ব হতে পারে। আমি যে তোমাকে বেইজিং ভ্রমণের দাওয়াত দিয়েছিলাম, এখন তুমি আসো নিশ্চিন্তে, নির্ভাবনায়। তোমার এবং আমার মধ্যে এখন বন্ধুত্বের পথে কোনো বাধা নেই। একবার একটু চিন্তা করেন তো, নেতা কাকে বলে? লি কুয়ান বলছেন যে আমেরিকা এবং চীনের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য হলো যে আপনি কোনো কারণে চীনের সঙ্গে বন্ধুত্ব করেছেন, চীনকে ওন করেছেন, চীন আপনাকে বিশ্বাস করে, বিপদের সময় চীন আপনাকে কখনো ছেড়ে যাবে না। এমনকি যদি আপনি আহত হন, আপনাকে আজীবন চীনে নিয়ে চিকিৎসা দেবে, ভাতা দেবে এবং আপনাকে লালন পালন করবে। লি কুয়ানের বক্তব্য। কিন্তু আমেরিকা এমন একটা দেশ, যে দেশ শুধু আজকের কথা চিন্তা করে, কালকে আপনাকে ভুলে যাবে। আর এর বাস্তব প্রমাণ হিসেবে লি কুয়ান ইরানের রেজা শাহ পাহলভির কথা বলছিলেন যে রেজা শাহ পাহলভি যে সেবা চীনকে মানে আমেরিকাকে দিয়েছে, তারপরেও আমেরিকাতে ঢোকার তিনি অনুমতি পাননি। চিকিৎসার অভাবে তিনি মারা যাচ্ছিলেন ইটালিতে। তো এই যে একটা দুর্বিষহ অবস্থা, একটা দীর্ঘদিনের যে লোক, তাবেদার বলেন, যা কিছু বলেন, তাদের সঙ্গে এই যে আমেরিকার যে আচরণ, সেই আচরণের কারণেই আমেরিকা এখন পর্যন্ত বন্ধু তৈরি করতে পারেনি, যেটা চীন বন্ধু তো তৈরি করে ফেলেছে। তিনি বলার চেষ্টা করছেন যে আজকের সিঙ্গাপুর আমরা যে অবস্থায় এসেছি, সেই অবস্থার অন্যতম কারণ হলো যেদিন থেকে আমি সিঙ্গাপুরের সব কিছু চীনের জন্য উন্মুক্ত করে দিয়েছি, সেই দিন থেকে সিঙ্গাপুরের যে গ্রোথ, সেই গ্রোথটা যত দ্রুত হয়েছে, এটা আমি ২০ বছর, অর্থাৎ ৬০-এর দশক থেকে শুরু করে ৭০-এর দশকে পুরো সময়টা আমি চেষ্টা করে পারিনি। এই বিষয়গুলো আমি খুব সংক্ষেপে বললাম। ভিডিওতে আপনাদের ধৈর্য হানি ঘটবে এই কারণে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা এই দেং জিয়াওপিং এবং সিঙ্গাপুরের সাথে চীনের যে বন্ধুত্ব এবং একই সঙ্গে আমেরিকার সঙ্গে তাদের যে বন্ধুত্ব, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা সমঝোতা করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে পারেন, তাহলে হয়তো বর্তমানে এই সমস্যা আমাদের বাংলাদেশে যেটা আছে, এটা আপনারা সমাধান করতে পারবেন। আদারওয়াইজ আপনারা সব কিছু হারাবেন, এমনভাবে হারাবেন যেটি আপনাদের মনোমস্তিষ্ক এখন কল্পনাও করতে পারছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।